ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, আলোচনা ও কেস রেফারেন্স সহ। বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টের লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। আজ আমরা পড়ব ভূমি অপরাধ মামলার পদ্ধতির দ্বিতীয় অধ্যায়ের বিচারপূর্ব অবস্থা এর দ্বিতীয় পাঠ। আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারায় আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যার প্রতি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে উক্ত ব্যক্তি পর্যাপ্ত জামিনদার সহ আদালতে উপস্থিত হওয়ার বিষয়ে মুচলেকা সম্পাদন করলে আদালত তাকে হেফাজত হতে মুক্তি দিবেন। গ্রেপ্তারকৃত লোককে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৮১ ধারায় গ্রেপ্তারকৃত লোককে অবিলম্বে আদালতে হাজির করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে পরোয়ানা মূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারিকারী অফিসার অবিলম্বে আদালতে হাজির করবেন। বিশেষ দ্রষ্টব্য: গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। ধারা ৮২ দ্রষ্টব্য: এখানে যে ৮২ ধারার কথা বলেছে এই ৮২ ধারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর। অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করার জন্য প্রেরিত পরোয়ানা। ফৌজদারি কার্যবিধির ৮৩ ধারায় অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করার জন্য প্রেরিত পরোয়ানা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে অধিক্ষেত্রের বাহিরে পরোয়ানা কার্যকর করতে হলে যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট আদালত ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারেন। নোট: আদালত পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা ব্যক্তিগত নালিশের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে আমলে গ্রহণ করুক না কেন কেবলমাত্র এই ধারার অধীনে আদালত অভিযুক্তকে পরোয়ানা দেওয়ার ক্ষমতা দিয়ে থাকে। পরোয়ানা অথবা সমন ইস্যু হওয়ার পর আসামি পরোয়ানা বা সমন প্রদানকারী আদালতে হাজির হয়ে ধার্য তারিখে বা ধার্য তারিখের পূর্বে আত্মসমর্পণপূর্বক জামিনের জন্য আবেদন করতে পারবেন। অপরাধের ধরন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুযায়ী অপরাধ জামিনযোগ্য বা জামিন অযোগ্য হোক না কেন জামিন মঞ্জুর করা বা না মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। পরোয়ানা যার প্রতি নির্দেশিত হবে। ফৌজদারি কার্যবিধির ৭৭ ধারায় পরোয়ানা যার প্রতি নির্দেশিত হবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার ১ উপধারা মতে গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত হবে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত পরোয়ানা সর্বদাই সেরূপ নির্দেশিত হবে। তবে পরোয়ানা অবিলম্বে কার্যকর করার প্রয়োজন হলে এবং অফিসার পাওয়া না গেলে পরোয়ানা প্রদানকারী আদালত অন্য এক বা একাধিক ব্যক্তির উপর তা নির্দেশিত করতে পারেন এবং এরূপ এক বা একাধিক ব্যক্তি তা কার্যকর করতে পারবেন। উক্ত ধারার ২ উপধারা অনুযায়ী বিভিন্ন ব্যক্তির প্রতি পরোয়ানা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত উপধারা মতে যখন কোনো পরোয়ানা একাধিক অফিসার বা ব্যক্তির উপর নির্দেশিত হয় তখন তাদের সকলে বা যে কোনো এক বা একাধিক জন তা কার্যকর করতে পারবেন। পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা। ফৌজদারি কার্যবিধির ৭৯ ধারায় পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো পুলিশ অফিসারের উপর নির্দেশিত কোনো পরোয়ানা অন্য কোনো পুলিশ অফিসারের দ্বারাও কার্যকর করা যেতে পারে যদি নির্দেশিত প্রদানকারী বা হাওলাকারী কর্মকর্তা তার নাম পরোয়ানার উপর পৃষ্ঠাঙ্কন করে। পরোয়ানা যেখানে কার্যকর করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৮২ ধারায় পরোয়ানা যেখানে কার্যকর করা যাবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
উক্ত ধারা মতে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা হবে। আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। ফৌজদারি কার্যবিধির 205 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে যে ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট সমন জারি করেন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ থাকলে তিনি আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন এবং তাকে অ্যাডভোকেটের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি দিতে পারবেন। উক্ত ধারার 2 উপধারা মতে কিন্তু তদন্ত বা বিচারিক ম্যাজিস্ট্রেট তার বিচারিক ক্ষমতা মামলা যে কোনো পর্যায়ে আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন এবং প্রয়োজনে ইতিপূর্বে উল্লেখিত পদ্ধতি তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন। যে ক্ষেত্রে সমন জারি করা হয়েছে শুধুমাত্র সেক্ষেত্রে 205 ধারা প্রযোজ্য ছিল ও প্রযোজ্য হয়। উচ্চ আদালতের নজির। ফৌজদারি কার্যবিধির 205 ধারায় হাজির হওয়া থেকে অব্যাহতি নেয়ার ক্ষেত্রে অভিযুক্তের পক্ষে 342 ধারায় আইনজীবীকে পরীক্ষা করা যাবে। 6 DLR WP 17। ফৌজদারি কার্যবিধিতে নির্দিষ্ট কোনো বিধান নাও থাকলেও ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা আদালতের আছে। পরোয়ানার বিষয়ে হাজির হওয়া থেকে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া এইরূপ আদেশ প্রদানে অন্তর্নিহিত ক্ষমতা আদালতের আছে। 14 DLR 355 পৃষ্ঠা। যদিও 17 অধ্যায়ে বর্ণিত অভিযোগগুলো ওই সকল ক্ষেত্রে বোঝায় সেক্ষেত্রে সমন ও পরোয়ানা জারি করা হয়। 41 DLR 321 পৃষ্ঠা। নোট: ফৌজদারি কার্যবিধির 205 ধারার অধীন দরখাস্ত নামঞ্জুর হলে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। একই অপরাধে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে সেক্ষেত্রে পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 205-এর ঘ ধারা অনুযায়ী একই অপরাধে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে পুলিশ রিপোর্ট ব্যতীত অন্যভাবে দায়েরকৃত মামলায় অতঃপর নালিশি মামলা বলে উল্লেখিত অনুসন্ধান বা বিচার চলাকালে যে ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর করা হয় যে তার আদালতের অনুসন্ধান বা বিচারাধীন অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলেছে সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তার দ্বারা অনুসন্ধান বা বিচার কাজ স্থগিত রাখবেন এবং উক্ত বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তার রিপোর্ট তলব করবেন। উক্ত ধারার 2 উপধারা মতে যদি তদন্তকারী পুলিশ অফিসার 173 ধারা অনুসারে রিপোর্ট দাখিল করে এবং এরূপ রিপোর্টের ভিত্তিতে সেই ব্যক্তি নালিশি মামলার আসামি তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া হয় তাহলে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজুকৃত মামলা একই সঙ্গে এমনভাবে অনুসন্ধান বা বিচার করবেন যেন উভয় মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজু হয়েছে। উক্ত ধারার 3 উপধারা মতে পুলিশ রিপোর্ট যদি নালিশি মামলার কোনো আসামি জড়িত করা না হয় অথবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধের আমলে গ্রহণ না করেন তাহলে তিনি যে মামলায় অনুসন্ধান বা বিচার স্থগিত রেখেছিলেন এই কার্যবিধির বিধান অনুসারে সেই অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবেন। উচ্চ আদালতের নজির। একই বিষয়ের উপর নালিশ ও পুলিশি রিপোর্টের ভিত্তিতে দায়েরকৃত মামলার বিচার উভয় মামলার পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে এমনভাবে বিচার করতে হবে। 4 MLR AD 260 পৃষ্ঠা। একই ঘটনা হতে উদ্ভূত মামলা যুগপৎভাবে একই আদালত কর্তৃক নিষ্পত্তি হতে হবে। 21 DLR 958 পৃষ্ঠা। নোট: একই ঘটনা নিয়ে মামলা এবং পাল্টা মামলা থাকলে একই আদালতের দ্বারা সুস্পষ্টভাবে উভয় মামলার বিচার হওয়া বাঞ্ছনীয়। যদি দুটি মামলাই ভিন্ন আদালতে চলমান থাকে তবে পক্ষদ্বয়ের আবেদনের ভিত্তিতে মামলা একই আদালতে বিচারের জন্য আদেশ দিবেন, কিন্তু অত্র আবেদনে যদি নামঞ্জুর করা হয় তবে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। বিচারিক আদালতে প্রেরণ। নালিশি মামলায় ফৌজদারি কার্যবিধি 17 অধ্যায় বিধান পালনের পরবর্তীতে
মামলার বিচারিক কার্য পরিচালনার নিমিত্তে বিচারিক আদালতে প্রেরণ করা হয়। অপরাধের ধরন ও সাজার উপর ভিত্তি করে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে ৮ম কলামে বর্ণিত বিচারকগণ বিচার কাজ পরিচালনা করবেন। ভূমি অপরাধ মামলার ক্ষেত্রে জিআর মামলা ধারাবাহিক পর্যায় বা পুলিশি মামলার ধারাবাহিক পর্যায়, খুব সুন্দর একটা ধারাবাহিক পর্যায় দেওয়া আছে পৃষ্ঠা নম্বর ৬৭ এবং ৬৮ পৃষ্ঠায়। বইটির গ্রন্থস্বত্ব সংরক্ষণের স্বার্থে এই বিষয়টি আমরা উজ্জ্ব রাখছি। আপনারা বইটি কিভাবে সংগ্রহ করবেন, সংগ্রহের বিষয় বিবরণ এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ভূমি মামলার অপরাধ মামলার পদ্ধতি, বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফৌজদারি কার্যবিধির ১৪ অধ্যায়ে পুলিশকে সংবাদ প্রদান ও তাদের তদন্তের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অত্র অধ্যায়ের ১৫৪ থেকে ১৭৬ ধারা উক্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে। নোট: জিআর কেসের ক্ষেত্রে অপরাধের ধরন হবে আমলযোগ্য এবং মামলা দায়ের হবে প্রাথমিক তথ্য বিবরণী FIR এর মাধ্যমে ও মামলা দায়ের করতে হবে থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা BP ফরম নং ২৭ অনুযায়ী লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতা বা এজাহারকারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উহাতে স্বাক্ষর করবেন। আমলযোগ্য মামলার খবর। ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী আমলযোগ্য মামলার খবর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি খবর তিনি লিখে নেবেন অথবা তার নির্দেশক্রমে তা তিনি লিখিত হবে এবং সংবাদদাতাকে তা পড়ে শোনাতে হবে এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এরূপ প্রত্যেকটি খবর উহার প্রদানকারী লোকের দ্বারা স্বাক্ষরিত হবে এবং উহার সারমর্ম উক্ত অফিসার দ্বারা এই উদ্দেশ্যে সরকারের নির্ধারিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ হবে। উচ্চ আদালতের নজির। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত করার পর ঘটনাস্থলে এজাহার লিপিবদ্ধ করলে তা আপত্তিকর। ১৯৫৮ PLD লাহোর ৬০১ পৃষ্ঠা। ফৌজদারি মামলায় প্রাথমিক তথ্য বিবরণী নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। ইহা স্বয়ং কোনো সাক্ষ্য না হতে পারে, কিন্তু আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সম্ভাব্য সত্যতার সূত্র সরবরাহ করে। ১৯৬৪ PLD SC ২৬। সংবাদ যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হয় তাহলে তা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার অধীন পড়ে এবং নির্ধারিত রেজিস্টারে ইহা লিপিবদ্ধ করতে পুলিশ অফিসার আইনসঙ্গতভাবে বাধ্য। ১৯৭২ PLD লাহোর ৪৯৩ পৃষ্ঠা। আমলযোগ্য অপরাধের সংবাদ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে পুলিশ অফিসারের আইনগতভাবে বাধ্য। ১৯৭৪ PCRLJ আইনগত ব্যবস্থা এই যে এজাহার বিশ্বকোষ নয় এবং ইহাতে অবশ্যই প্রত্যেকটি বিষয় বিস্তারিত থাকবে না। ৬ BLD ৩৮২ পৃষ্ঠা। এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। ৪৯ DLR ১৯২ যে কোনো ব্যক্তি এজাহার দায়ের করতে পারে, ইহার অর্থ আইনের যন্ত্রকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণে পরিচালিত করা। ৪২ DLR AD ৩১ প্রাথমিক তথ্য বিবরণীকে স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না এবং অন্য সাক্ষ্যের অনুপস্থিতিতে উহার উপর ভিত্তি করে দণ্ডাদেশ দেওয়া যায় না। অভিযোগকারী এজাহার দায়ের করলে তার ৮ ঘণ্টা পরে আসামি পক্ষ এজাহার দায়ের করে। ইহা বিবেচনা করা যায় না যে তদন্ত চলাবস্থায় পরবর্তী এজাহার দায়ের করা হয়েছে, কিন্তু ইহা স্বতন্ত্র সাক্ষ্য নয়। এজাহারে বর্ণিত মামলা হতে আংশিক সরিয়া আসলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রভাব ফেলে এবং সম্পূর্ণ সরে আসলে তাদের সম্পূর্ণ সাক্ষ্য প্রত্যাখ্যাত হয়। ৪২ DLR ৪৪৬ এজাহার স্বাধীন সত্তামূলক কোনো সাক্ষ্য নয়, কিন্তু এজাহারকারীকে সমর্থনের জন্য তা সাক্ষ্য গরমিল
বাহির করার জন্য তা ব্যবহার করা যায়, অন্য কোনো সাক্ষীর নয়। 48 DLR 305। বিশেষ দ্রষ্টব্য: পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের 243 প্রবিধানের ফৌজদারি আইনের 154 ধারা মতে তথ্য রেকর্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রবিধানের 244 অনুযায়ী কতিপয় ধরনের ঘটনা ব্যতীত অপর সকল ক্ষেত্রে এজাহার লিপিবদ্ধ করতে হবে সম্পর্কে উল্লেখ আছে এবং প্রবিধানের 246 অনুযায়ী প্রাথমিক তথ্য সংক্রান্ত রিপোর্ট প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়েছে। নোট: যদি থানায় মামলা দায়ের করা সম্ভব না হয় তবে আদালতে নালিশি মামলা দায়ের করা যাবে। এজাহারের বৈশিষ্ট্য: ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 ধারা এবং বাংলাদেশ পুলিশ প্রবিধানের 243 প্রবিধান মোতাবেক লিপিবদ্ধকৃত একটি ত্রুটি মুক্ত এজাহার তৈরি করার জন্য অবশ্য পালনীয় বৈশিষ্ট্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো। 1. এজাহারটি সরকার কর্তৃক নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করতে হবে। 2. এজাহারে উল্লেখিত অপরাধটি অবশ্যই আমলযোগ্য অপরাধ হতে হবে। 3. থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে। 4. ঘটনার তারিখ ও সময় উল্লেখ থাকবে। 5. থানায় পেশ করার তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। 6. এজাহারের মধ্যেই অবশ্যই মামলা নম্বর এবং তারিখ থাকতে হবে। 7. থানা থেকে দিক, দূরত্ব ও দায়িত্বাধীন এলাকা উল্লেখ থাকতে হবে। 8. থানা থেকে প্রেরণের তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। 9. অভিযোগকারী বা সংবাদদাতার স্বাক্ষর থাকতে হবে। 10. অভিযোগকারী বা সংবাদদাতার নাম ও ঠিকানা উল্লেখ থাকতে হবে। 11. লিপিবদ্ধকৃত অফিসার কর্তৃক স্বাক্ষর ও সিলমোহর যুক্ত থাকতে হবে। 12. আসামির নাম ও ঠিকানা উল্লেখ থাকতে হবে। 13. যে আইনের অধীন অপরাধটি সংগঠিত হয়েছে উক্ত আইনের ধারাসহ অপরাধের বিবরণ থাকতে হবে। 14. যদি মামলায় লুট হয়ে থাকে সেক্ষেত্রে লুটকৃত মালামালের বিবরণ থাকতে হবে। 15. অপরাধের কাজে ব্যবহৃত বস্তু বা জিনিসের বিবরণ উল্লেখ করতে হবে। 16. বিলম্বে এজাহার দায়ের করলে সেক্ষেত্রে বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করবে। ফৌজদারি কার্যবিধির 149 ধারা অনুযায়ী পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে প্রত্যেক পুলিশ অফিসার কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন প্রতিরোধের উদ্দেশ্যে হস্তক্ষেপ করতে এবং তার সাধ্যমতো উক্ত ঘটনা প্রতিরোধ করতে পারবেন। পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন? ফৌজদারি কার্যবিধির 5ম অধ্যায়ের 54 ধারা অনুযায়ী পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অথবা পরোয়ানা ব্যতীত নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেপ্তার করতে পারবেন। প্রথমত, কোনো আমলযোগ্য অপরাধের সহিত জড়িত কোনো ব্যক্তি অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গিয়েছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ রহিয়াছে। দ্বিতীয়ত, আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার কোনো সরঞ্জাম রয়েছে সেরূপ ব্যক্তি এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার। তৃতীয়ত, এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে। চতুর্থত, চোরাই বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে এরূপ মাল যার নিকট রয়েছে এবং সে এরূপ মাল সম্পর্কে কোনো অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে। পঞ্চমত, পুলিশ অফিসারকে যার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে। ষষ্ঠত, বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে। সপ্তমত, বাংলাদেশে করা হলে অপরাধী হিসেবে শাস্তিযোগ্য হতো বাংলাদেশের বাহিরে কৃত এমন কোনো কাজের সহিত জড়িত লোক অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে এবং যার জন্য সে প্রত্যর্পণ সম্পর্কিত কোনো আইন অথবা দ্য ফুগিটিভ অফেন্ডার অ্যাক্ট 1881 অনুযায়ী অথবা অন্য কোনোভাবে বাংলাদেশে গ্রেপ্তার হতে অথবা হেফাজতে আটক থাকতে বাধ্য। অষ্টমত,
কোনো মুক্তিপ্রাপ্ত আসামি যে ফৌজদারি কার্যবিধির 565 ধারার 3 উপধারা অনুযায়ী প্রণীত কোনো নিয়ম লঙ্ঘন করে। নবমত, যাকে গ্রেপ্তারের জন্য কোনো পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া গিয়েছে, যদি যাকে গ্রেপ্তার করা হবে তার এবং যেই অপরাধ বা অন্য যে কোনো কারণে গ্রেপ্তার করা হবে সেই ব্যাপারে অনুরোধ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় এবং উক্ত অনুরোধ হতে এই মর্মে প্রতীয়মান হয় যে উক্ত লোককে অনুরোধ প্রেরণকারী কর্মকর্তা আইনসঙ্গতভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। উচ্চ আদালতের নজির, ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান লঙ্ঘন করে কোনো লোককে 24 ঘন্টার বেশি সময় ধরে আটক রাখলে তা বেআইনি হবে। 52 CRLJ 233। ফৌজদারি কার্যবিধির 54 ধারাটি ঔপনিবেশিক শাসকরা সন্নিবেশিত করে, তবুও কোনো পুলিশ অফিসার খামখেয়ালির উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করতে পারে না। তাকে সংবাদের প্রকৃতি, অপরাধের গুরুত্ব এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে এই ক্ষমতা প্রয়োগ করতে হবে। 69 DLR AD 63 পৃষ্ঠা। কোনো পুলিশ অফিসার এরূপ ক্ষমতা প্রয়োগ তার সন্তুষ্ট অবশ্যই তার নিকট উপস্থাপিত তথ্য ও বিষয়াদির ভিত্তিতে হবে এবং ইহার উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণের পূর্বে অবশ্যই নিজের জন্য বিবেচনা করবেন। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ইহা তার জন্য যথেষ্ট হবে না যেখানে আমলযোগ্য অপরাধ সংগঠনের সম্ভাবনা আছে। 69 DLR AD 63 পৃষ্ঠা। বেসরকারি লোকের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে ফৌজদারি কার্যবিধির 59 ধারা মতে বেসরকারি ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারে। যে কোনো পুলিশ অফিসার ও সন্দিগ্ধ ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির 54 ধারার বিধান মতে গ্রেপ্তার করতে পারে যদি ধারায় বর্ণিত ব্যবস্থা আকর্ষণ করে। 70 DLR AD 109। বিশেষ দ্রষ্টব্য, বাংলাদেশ পুলিশ প্রবিধান PRB অনুযায়ী 316 প্রবিধানে বিনা পরোয়ানা গ্রেপ্তার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কিভাবে গ্রেপ্তার করতে হবে? ফৌজদারি কার্যবিধির 46 ধারা অনুযায়ী কিভাবে গ্রেপ্তার করতে হয় সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে কথা অথবা কাজের মাধ্যমে হেফাজতে আত্মসমর্পণ করা না হলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রকৃতপক্ষে তার দেহ স্পর্শ বা আটক করবেন। গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ, ফৌজদারি কার্যবিধির 46 ধারার 2 উপধারা মতে এরূপ ব্যক্তি যদি বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে তাহলে উক্ত পুলিশ অফিসার অথবা অন্য ব্যক্তি গ্রেপ্তার কার্যক্রম করার জন্য প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারবেন। উক্ত ধারার 3 উপধারা মতে এই ধারায় এরূপ কোনো অধিকার দেওয়া হয় নাই যার ফলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য কোনো অপরাধের অভিযুক্ত নয় এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে। উচ্চ আদালতের নজির, যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে পুলিশ আটক করে সেক্ষেত্রে সে গ্রেপ্তার হয় এবং ওই গ্রেপ্তারকে বৈধ করার জন্য তাকে হাতকড়া দেওয়া বা পুলিশ বা বিচার বিভাগীয় হাজতখানায় রাখার প্রয়োজন নাই। PLD 1980 পাস 119। আটক করার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তির দেহ স্পর্শ করা হয় বা ধরা হয় তাহলে উহাকে গ্রেপ্তার বলে এবং এই বিষয়ে দেওয়ানি ও ফৌজদারি আইনে কোনো পার্থক্য নাই। 17 CRLJ 47। গ্রেপ্তার করার অধিকারী ব্যক্তি অপরাধীকে গ্রেপ্তার করতে তার ক্ষমতা অনুযায়ী সমস্ত উপায়ে অবলম্বন করতে পারেন এবং এর মধ্যে অন্য লোককে কাজে নিয়োজিত করাও অন্তর্ভুক্ত। 6 DLR WP 157। নোট, ফৌজদারি কার্যবিধির 50 ধারার সাথে পাঠ করা যাবে। গ্রেপ্তার করার সময়ে প্রয়োজনের অধিক বল প্রয়োগ করা যাবে না। আইনসম্মত গ্রেপ্তার করার ক্ষেত্রে অবৈধভাবে বাধা দেওয়া পেনাল কোডের
224 ধারার অধীন অপরাধের শামিল। আমলযোগ্য মামলার তদন্ত। ফৌজদারি কার্যবিধির 156 ধারা অনুযায়ী আমলযোগ্য মামলার তদন্ত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে কোনো থানার সীমানার মধ্যে স্থানীয় এলাকার এখতিয়ারবান কোনো আদালত তদন্ত বা বিচারের স্থান সম্পর্কিত পঞ্চদশ অধ্যায়ের বিধান অনুযায়ী যেই ঘটনার তদন্ত বা বিচারের ক্ষমতাবান থানার ভারপ্রাপ্ত যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এইরূপ যে কোনো আমলযোগ্য ঘটনা সম্পর্কে তদন্ত করতে পারবেন। উক্ত ধারার 2 উপধারা মতে এরূপ কোনো ক্ষেত্রে কোনো পুলিশ অফিসারের প্রসিডিং সম্পর্কে তিনি সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে এই ধারা মতে তদন্তের ক্ষমতাবান নয় বলে কোনো পর্যায়ে প্রশ্ন উপস্থাপন করা যাবে না। উক্ত ধারার 3 উপধারা মতে 190 ধারা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর বর্ণিত তদন্তের আদেশ দিতে পারবেন। উচ্চ আদালতের নজির। ফৌজদারি কার্যবিধির 156 3 উপধারা অনুযায়ী অপরাধ আমলে না নিয়ে ম্যাজিস্ট্রেট তার তদন্তের জন্য পুলিশের নিকট প্রেরণ করতে পারবেন। 27 DLR 342। নালিশের আবেদনকে এজাহার রূপে গণ্য করার আদেশ প্রদান করে ম্যাজিস্ট্রেট কোনো প্রকার ভুল করে নাই। 47 DLR AD 94। আইন প্রণয়নকারীগণ কোনো সময় বলেন নাই যে একই সময়ে একসাথে 2 এজেন্সি তদন্ত করতে পারে। ফৌজদারি কার্যবিধির 156, 157, 173 দ্বারা প্রদর্শন করে না যে 2 এজেন্সি একসাথে কোনো মোকদ্দমা তদন্ত করতে পারে। 67 DLR AD 271। বিশেষ দ্রষ্টব্য। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল এর 255 প্রবিধানে থানা অফিসারের দায়িত্ব এবং 265 প্রবিধানে অফিসারগণ তদন্ত কাজে অগ্রসর হওয়ার পূর্বে সংশ্লিষ্ট রেজিস্টার সমূহ দেখিয়ে নেবেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। নোট: আমলযোগ্য মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ছাড়াই ফৌজদারি কার্যবিধির 156 1 ধারা অনুযায়ী পুলিশ অফিসারকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়। এজাহার গ্রহণ ও লিপিবদ্ধকরণ ফৌজদারি তদন্তের পূর্ব শর্ত নয়। আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার কারণ থাকলে পুলিশ অফিসার তার তদন্ত করতে পারবেন। পুলিশ অফিসারের সাক্ষী তলব। ফৌজদারি কার্যবিধির 160 ধারা অনুযায়ী পুলিশ অফিসারের সাক্ষী তলবের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা তার নিজের থানার বা পার্শ্ববর্তী থানার সীমানার মধ্যে অবস্থানকারী ওই লোককে তার সম্মুখে হাজির হওয়ার জন্য তলব করতে পারবেন এবং এইরূপ ব্যক্তি সেই মোতাবেক হাজির হবেন। উচ্চ আদালতের নজির। এইমাত্র এই ধারার অধীন তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানা কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে পারবেন। AIR 1945 NAG 17। নোট: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে সকল ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন তাদের হাজির হতে বলতে পারবেন এবং উক্ত আদেশ পালন করতে ব্যক্তিগত বাধ্য। কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হতে ব্যর্থ হলে তিনি পেনাল কোডের 174 ধারা শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। পুলিশ দ্বারা সাক্ষী পরীক্ষাকরণ। ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী পুলিশ দ্বারা সাক্ষীদের পরীক্ষাকরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসার ঘটনা ও এর অবস্থা সম্পর্কে জানেন বলে লোককে মৌখিকভাবে পরীক্ষা করতে পারবেন। এই ধারার অধীন পরীক্ষাকালে পুলিশ অফিসার তার নিকট প্রদত্ত বিবৃতি লিখে নিতে পারবেন এবং যে সমস্ত লোকের বিবৃতি লিপিবদ্ধ করেন তাদের প্রত্যেকের বিবৃতি পৃথক রেকর্ডে লিপিবদ্ধ করবেন। উচ্চ আদালতের নজির। সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধকরণ অনিয়মতান্ত্রিক, তবে তা যদি আসামিদের ক্ষতির কারণ না হয় তাহলে বিচার ঠিক হবে। 9 DLR 92। ফৌজদারি কার্যবিধির 161 ধারার বিধান মতে লিপিবদ্ধকৃত সাক্ষীদের বিবৃতি এই অজুহাতে বাদ দেওয়া যাবে না যে তা সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধকৃত। 5 DLR
313 সমর্থন করার জন্য বা গড়মিল বাহির করার জন্য ফৌজদারি কার্যবিধির 161 ধারার বিবৃতি ব্যবহার করা হয়, কিন্তু বিচারিক আদালত সাক্ষীদের 161 ধারার বিবৃতি অন্যায়ভাবে বিবেচনা করেছেন। 40 ডিএলআর 480 পৃষ্ঠা। ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে লিপিবদ্ধকৃত বিবৃতি বিচারের কোনো সাক্ষ্যই নয়। 22 ডিএলআর 621 এই ধারার অধীন প্রদত্ত বিবৃতিতে কিছু বাদ পড়লে আসামি তার সুযোগ পাবে এবং নিশ্চয় তার সুযোগ ফরিয়াদির পক্ষে নয়। 71 ডিএলআর 87 পৃষ্ঠা। বিশেষ দ্রষ্টব্য: পুলিশ প্রবিধান পিআরবির 265 প্রবিধানে ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুসারে বিবৃতি লিপিবদ্ধকরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং প্রবিধানের 447 অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 161 ধারার অধীন সাক্ষীর জবানবন্দি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নোট: তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাক্ষীকে মৌখিকভাবে প্রশ্ন করতে পারেন। সাধারণত প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যের লিপিবদ্ধ আলাদাভাবে প্রণয়ন করতে হয়। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। ফৌজদারি কার্যবিধির 162 ধারা অনুযায়ী পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। সাক্ষ্যে এইরূপ বিবৃতির ব্যবহার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসারের নিকট তদন্তের সময় কোনো বিবৃতি দিলে তা যদি লিপিবদ্ধকৃত হয়, তাহলে বিবৃতিদাতা তাতে স্বাক্ষর করবেন না। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি কোনো সাক্ষ্য হিসেবে অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে ব্যবহার হবে না, তবে উক্ত সাক্ষ্যের বিপরীতে প্রদর্শন ব্যবহৃত হতে পারে। প্রলোভনের প্রস্তাব দেওয়া যাবে না। ফৌজদারি কার্যবিধির 163 ধারা অনুযায়ী প্রলোভনের প্রস্তাব দেওয়া যাবে না সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে 1872 সালের সাক্ষ্য আইনের 24 ধারায় উল্লেখিত কোনো প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবেন না। কোনো লোক স্বেচ্ছায় কোনো বিবৃতি দিতে চাইলে কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো লোক সতর্কতার সহিত বা অন্য কোনো উপায়ে তাকে নিবারণ করবেন না। বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা: ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যে কোনো ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং এই বিষয়ে সরকার দ্বারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তিনি যদি পুলিশ অফিসার না হন, এই অধ্যায়ের অধীন কোনো তদন্তের সময় বা অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় তার নিকট প্রদত্ত কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। এইরূপ দোষ স্বীকারোক্তি 364 ধারায় উল্লেখিত পদ্ধতিতে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হবে। উচ্চ আদালতের নজির: ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে লিপিবদ্ধকৃত বিবৃতি স্বতন্ত্র সাক্ষীদের সাক্ষ্য সমর্থন বা চ্যালেঞ্জ করার জন্য ইহা ব্যবহার করা যেতে পারে। 6 ডিএলআর এডি 318 যে দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু শতপ্রবিত নয়, তা সাক্ষ্য হিসাবে আদৌ গ্রহণযোগ্য নয়। 7 ডিএলআর 633 একবার যদি প্রতীয়মান হয় যে দোষ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক এবং সত্য ছিল, তাহলে প্রত্যাহার করার বিষয়টি সম্পূর্ণরূপে গুরুত্বহীন। 19 ডিএলআর 751 পৃষ্ঠা কোনো বিধিবদ্ধ বাধ্যবাধকতা নাই যে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে চিন্তা ভাবনা করার জন্য দোষ লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট 3 ঘন্টা সময় দিতে বাধ্য। 19 ডিএলআর এসসি 113 দোষ স্বীকারোক্তি আসামির ভাষায় লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ আসামি যেভাবে বলে ওইভাবে লিপিবদ্ধ করতে হবে। আসামির ভাষায় লিপিবদ্ধ না করে ম্যাজিস্ট্রেট যদি তার ভাষায় লিপিবদ্ধ করেন, তাহলে আসামি কোনো কিছুই স্বীকার করেন নাই বলা যাবে। 40 ডিএলআর এডি 106 ফরমের অনেকগুলো কলাম পূরণ করা না হলে মারাত্মক সন্দেহ হয়। ফরম পূরণ বাদ পড়ার এই ত্রুটি 537 ধারা ভালো করা যায় না। 41 ডিএলআর
62। দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে আদালত শুধু ইহা দেখবেন না যে 164 ও 364 ধারার বিধান পালন করে ফরম পূরণ করা হয়েছে। 42 ডিএলআর এডি 186 পৃষ্ঠা। দোষ স্বীকারোক্তি বিশ্বাস করার পূর্বে ইহা অবশ্যই দেখতে হবে যে ইহা শুধু স্বেচ্ছা প্রণোদিত ছিল না, বরং সত্য ছিল। 48 ডিএলআর 558। দোষ স্বীকারোক্তির কোনো অংশ সত্য দৃষ্ট হলে উহা গ্রহণ করা যায় এবং কোনো অংশ মিথ্যা হলে উহা বাতিল করে তাকে দণ্ডাজ্ঞ প্রদান করা যায়। 50 ডিএলআর 121। বিশেষ দ্রষ্টব্য: ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 এর 78 এবং 79 বিধি অনুসারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিষয়ে উল্লেখ করা হয়েছে। নোট: প্রত্যাহারকৃত স্বীকারোক্তি সবসময় সন্দেহের সাথে বিবেচিত হয় এবং ইহাতে কোনো নিরপেক্ষ, সমর্থনকারী এবং বিশ্বাসযোগ্য সাক্ষ্য পাওয়া না গেলে তা বিশ্বাস করা যায় না।